আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। বিশ্বের শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার 2025 এর জন্য প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত তালিকাটিকে দুই ভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ ৫০ জনকে একটি তালিকায় রাখা হয়েছে, আর বাকি ৪৫০ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়। রাজনীতি, ধর্মীয় পণ্ডিত, সমাজসেবা, চিকিৎসা, খেলাধুলা সহ বিভিন্ন সেক্টরের প্রভাবশালী মুসলিমরা স্থান পেয়েছেন এই দুটি তালিকায়। শীর্ষ যে ৫০ জনের তালিকা করা হয়েছে সেখানে ৫০তম স্থানে আছেন প্রফেসর ডক্টর ইউনূস। তার সঙ্গে একই তালিকায় আছেন জর্ডানের বাদশাহ, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তুরস্কের প্রেসিডেন্ট, গোয়েন্দা প্রধান, সৌদি আরবের বাদশাহ ও যুবরাজ, সৌদি আরবের প্রধান মুফতি, আফগানিস্তানের তালেবান প্রধান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মতো ব্যক্তিত্বরা। আছেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ এর মতো ব্যক্তিত্ব। জর্ডানের এই প্রতিষ্ঠানটি ১৬ বছর ধরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। প্রধানত ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালহাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এই বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। লেবাননে হিজবুল্লাহর সাথে লড়াইয়ে আরও ২ সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ উত্তর সীমান্তে ২ রিজার্ভ সেনার মৃত্যুর কথা স্বীকার করে। হিজবুল্লাহর মর্টার হামলায় তাদের মৃত্যু হয়েছে। নিহত দুজনের একজন মাস্টার সার্জেন্ট এবং অপরজন ওয়ারেন্ট অফিসার। ইসরায়েল সীমান্তের ভেতরেই হিজবুল্লাহর ছোড়া মর্টারের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। এই হামলায় আরও এক সেনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এই নিয়ে ১১ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। যদিও হিজবুল্লাহ জানিয়েছে তাদের হামলায় নিহত সেনার সংখ্যা ২৫ ছাড়িয়েছে। এছাড়া সোমবার গাজা উপত্যকায় এক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে লেবাননে ঢোকার চেষ্টা করছে দখলদার সেনারা, কিন্তু হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা অগ্রসর হতে পারছে না। আকাশ থেকে বিমান ও ড্রোন হামলার সমর্থন নিয়ে স্থল সেনা সীমান্তবর্তী লেবানিজ এলাকায় আগ্রাসন চালাতে চাইছে। তবে হিজবুল্লাহর প্রতিরোধ তাদের দমিয়ে রেখেছে। বেশ কয়েকটি পয়েন্টে দখলদার সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। এই পরিস্থিতিতে সোমবার লেবানন সীমান্তে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারা জানায়, রবিবার রাতে লেবানন সীমান্তে নতুন আরও এক ডিভিশন সেনা পাঠানো হয়েছে। আগে থেকে মোতায়েনকৃত ২ ডিভিশন সেনার সাথে যোগ দেবে তৃতীয় এই দলটি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সব মিলিয়ে লেবাননে স্থল অভিযান চালানোর জন্য মোতায়েন করা সেনার সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। সোমবার এই হামলা চালানো হয়। এতে ২ জন ইসরায়েলি নারী আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, গাজার খান ইউনিস এলাকা থেকে তেল আবিবে ৫টি রকেট ছোড়া হয়েছে। অপরদিকে হামাস এই হামলার দায় স্বীকার করেছে। বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, হামলার সময় তেল আবিবের পূর্ব দিকে অবস্থিত আইল্যান্ড হাইওয়েতে যানবাহন চলাচল হঠাৎ থেমে যায়। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় মধ্য ইসরায়েলে ২ জন নারী সামান্য আহত হয়েছেন। তাদের বয়স ৩০-এর কোঠায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তারা আশঙ্কামুক্ত। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার জীবিত আছেন এবং তিনি গাজা উপত্যকাতেই আছেন। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে তার নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লেও সম্প্রতি তিনি কাতারের মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করেছেন এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। অন্তত ২টি আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবর দিয়েছে। কাতারের এক কূটনীতিকের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, সিনওয়ার কাতারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এটা ঠিক, তবে তিনি সরাসরি যোগাযোগ করেননি। হামাসের আরেক শীর্ষ নেতা খলিল আল হাইয়ার মাধ্যমে তিনি এই যোগাযোগ করেন। হামাসের সাথে কাতার সরকারের এই যোগাযোগ হয়েছে কাতারের রাজধানী দোহার হামাস অফিস থেকে। তবে সেই যোগাযোগের অংশ ছিলেন গাজা উপত্যকায় থাকা হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। গত কিছুদিন ধরে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের কোনো বক্তব্য বা বিবৃতি প্রকাশ্যে আসেনি। এর মধ্যে ইসরায়েল দাবি করেছে, তারা সিনওয়ারের সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে গাজায় বেশ কিছু হামলা চালিয়েছে। এসব কারণে সিনওয়ার নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে।
তবে সোমবার তার সাথে কাতারের কর্মকর্তাদের পরোক্ষ যোগাযোগের খবর প্রকাশে আসে। ইসরায়েলের একজন কর্মকর্তা দেশটির চ্যানেল 12 নামের একটি টেলিভিশনকে বলেছেন, সিনওয়ার নিজে থেকেই মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন, কারণ তিনি মনে করেন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি যেতে আগ্রহী নয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস যে হামলা চালায় তার মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হয় সিনওয়ারকে। ওই সময় তিনি হামাসের গাজা উপত্যকার প্রধান ছিলেন। 2 মাস আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত হলে সিনওয়ারকে হামাসের রাজনৈতিক প্রধান নিযুক্ত করা হয়। যুদ্ধ শুরুর পর তিনি গাজাতেই আছেন। ইসরায়েলের পক্ষ থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে সিনওয়ারকে গাজা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাতে তিনি রাজি হননি। গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসে হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে সোমবার এরদোয়ান এই হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন, এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতেই হোক ইসরায়েলকে এই গণহত্যার মূল্য দিতে হবে। 1 বছর ধরে এই গণহত্যা চলছে, এখনও তা অব্যাহত রয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব রয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর আগের দিন প্রযুক্তি বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি বলেন, যতবার আমরা যুদ্ধবিরতি এবং আঞ্চলিক শান্তির কাছাকাছি পৌঁছেছি ইসরায়েল ততবারই নতুন করে উস্কানি দিয়েছে। আমাদের অঞ্চলকে শোকে নিমজ্জিত করতে তারা সব উপকরণই ব্যবহার করছে। গাজা ও লেবাননের বাইরেও যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের আছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন, একটি অশুভ পরিকল্পনার বাস্তবায়ন চলছে, যেটা শুধু গাজা, পশ্চিম তীর ও লেবাননে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের মূল উদ্দেশ্য কি তা বোঝা কঠিন কিছু নয়। বক্তৃতায় বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি এসব হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জার্মানির ফ্যাসিবাদী শাসক হিটলারের সাথে তুলনা করেছিলেন এরদোয়ান। গাজা যুদ্ধের পর তার দেশ ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলকে অন্তত 17.9 বিলিয়ন বা 1,790 কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার নামের এই প্রকল্পের জন্য তৈরি করা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। হামাসের নেতৃত্বে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আক্রমণের ঠিক 1 বছর পরে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পূর্ণ করার কাজে এবং রাইফেল ও জেট জ্বালানির জন্য নগদ অর্থ খরচ করার লক্ষ্যে মোট সামরিক সহায়তায় $8 বিলিয়ন ব্যয় করা হয়েছে। আরও বলা হয়, একই সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য অতিরিক্ত $400 কোটি তহবিল সরবরাহ করা হয়েছে। গাজার মানুষদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেন ভিত্তিক হুথি গোষ্ঠীর চালানো আক্রমণ প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খরচ চালাতে এই তহবিল সরবরাহ করা হয়। হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জি বিলমেস, গবেষক উইলিয়াম ডি হার্টাং ও স্টিফেন সেমলার প্রতিবেদনে উল্লেখ করা হিসাবগুলো তৈরি করেছেন। তারা প্রত্যেকেই যুদ্ধে অর্থ ব্যয়ের বিষয়ে গবেষণা করে থাকেন। গত শনিবার রাতে ইরান অনুভূত হওয়া একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এমন গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জের ধরে বিভিন্ন দেশের কিছু গণমাধ্যমও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। অবশ্য প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তেমন কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সেমনান প্রদেশের আরাদান শহরে গত শনিবার রাতে এই ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 4.5। স্থানীয় সময় 10:45 ভূমিকম্পটি ঘটে এবং এর কেন্দ্রস্থল ছিল মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, তেহরান থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল 110 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের পারমাণবিক পরীক্ষার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যদিও অফিসিয়ালি এই পরীক্ষার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ভূমিকম্পটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছেই ঘটেছে, তাই এটি ভূমিকম্প নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কারণে সৃষ্ট কম্পন, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, ইরানের ভূমিকম্পটি ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হতে পারে, কারণ এর কেন্দ্র ছিল মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। যদিও অনেকে আবার বলছেন, চলমান তীব্র রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণেই মানুষ পারমাণবিক পরীক্ষার গুঞ্জন ছড়াচ্ছে। কিছু সংবাদ মাধ্যম বলছে, ইরানে কম্পনের কয়েক মিনিট পর ইসরায়েল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে, যদিও দুই দেশের মধ্যে প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব রয়েছে, যে কারণে ইরান ও ইসরায়েলের ভূকম্পনের উৎস পৃথক হতে পারে। অনেক বছর ধরে ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিকল্পনা করছে। পশ্চিমা বিশেষজ্ঞরা আগেই বলেছেন, দেশটি 1 বা 2 সপ্তাহের পদক্ষেপে অস্ত্র তৈরি করে ফেলতে পারে। তবে ইরানের সরকার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক কাজের জন্য।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।